ফিলোসফিক্যাল যে ভিত্তি গণতন্ত্রের সেটা হলো লিবারালিজম। সে প্রকাশ্য কথাগুলো কি? সবচেয়ে বৈষম্য বিরোধী। ধরা যাক যে আপনার অনেক জিডিপি বাড়িয়ে দিলাম, আপনাকে উন্নয়ন দেশে নিয়ে চলে গেলাম, আপনার সুখ শান্তিতে সুখের নহরে ভাসিয়ে দিলাম, তার বদলে কি আপনি আপনার ভোটাধিকার ত্যাগ করবেন? নো। আপনি কি আপনার জাস্টিসের অধিকার ত্যাগ করবেন? না। এটাই হচ্ছে লিবারালিজম। লিবারালিজম কিন্তু কখনো এক্সচেঞ্জ করবে না কোনো সুখের বিনিময়ে। কারণ এটা পরবর্তীতে দেখা গেছে যে সুখ দেওয়া হবে বা যে অর্থনৈতিক সমৃদ্ধি দেওয়া এটা সাস্টেনেবল। এই লিবারালিজমের ফিলোসফিতে কেউ এক্সট্রিম রাইট থাকতে পারে, কেউ লেফট থাকতে পারে, সেন্টার রাইট থাকতে পারে, সেন্ট্রাল লেফট থাকতে পারে। শুধুমাত্র তাদের একটা জায়গায় আসতে হবে। তারা বলতে পারবে না যে এই মানুষ বা এই গোষ্ঠী বা এই ধর্ম বা এই বর্ণ বা এই জাতিগোষ্ঠী কম বেশি হতে পারে। এই অভ্যুত্থানের পরে যে কোনো একটা আইডিওলজিতে রাষ্ট্রীয় কাঠামো গঠন করবে বা ওইদিকে নিয়ে যেতে বিশেষ ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র কখনো গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল ছাত্র জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। আমরা যদি তার একটু সংক্ষিপ্ত পরিচয় দিই, পেশাগতভাবে তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং তিনি বিশ্বমানের একজন বিজ্ঞানী। এটি বোঝা যায় শুধুমাত্র আমরা যদি তার গুগল স্কলারে তার সাইটেশন সংখ্যা দেখি, প্রায় 7,000-এরও অধিক সাইটেশন তার গবেষণা প্রবন্ধ থেকে বিভিন্ন গবেষক সারা পৃথিবীতে ব্যবহার করেছেন। এছাড়া আমরা তার অনেক পরিচয়ের মধ্যে আমি আরো দুটি বিষয় উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে আমরা বারডেম নামক প্রতিষ্ঠানটিকে সবাই চিনি। তিনি দীর্ঘদিন সেই প্রতিষ্ঠানের প্রধান গবেষণা কর্মকর্তা ছিলেন, গবেষক হিসেবে কাজ করেছেন সেখানে, এবং কিছুদিন আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর ভিসি বা ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন। এটি হচ্ছে অধ্যাপক ডক্টর লিয়াকত আলীর পেশাগত পরিচয়। কিন্তু আরো একটি খুব চমৎকার পরিচয় বা বিশেষ দিক তার সম্পর্কে আছে, যেটি মূলত আজকের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো কিংবা তার কাছ থেকে আমাদের শোনার মূল উদ্দেশ্য। সেটি হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের যে 3,000 কিংবা তারও বেশি সময় ধরে মানব জাতির যেই জ্ঞানের উৎকর্ষ হয়েছে, সেই জ্ঞানের যেই মৌলিক টেক্সটগুলো, সেগুলোতে যেগুলো আমরা দর্শন বলে জানি, দার্শনিক টেক্সট, সেই টেক্সটগুলোর একটি পদ্ধতিগত এবং ধারাবাহিক পাঠ গত 30 বছর ধরে তিনি এইখানে দিয়ে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। প্রধানত শিক্ষার্থীরা এখানে আসেন। তিনি যে বিষয়গুলো আমাদেরকে এখানে শেখান তার মধ্যে প্রধান 3টি বিষয় হচ্ছে এপিস্টেমোলজি কিংবা মানুষের জ্ঞানের পদ্ধতিগত প্রশ্ন এবং সেটার ধারা কিভাবে ধীরে ধীরে আজ পর্যন্ত সেটি উৎকর্ষের দিকে এগিয়েছে। এর সাথে সাথে রাজনৈতিক চিন্তার যে ইতিহাস কিংবা পলিটিক্যাল থিওরি এবং এথিক্স সংক্রান্ত যেই দার্শনিক মৌলিক টেক্সটগুলো আছে সেগুলো পদ্ধতিগতভাবে তিনি পাঠ দিয়ে যাচ্ছেন, কোনো ধরনের পাওনার আশা ছাড়াই। যেই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এই কাজটি করছেন সেটি হচ্ছে পথিকৃৎ ফাউন্ডেশন। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী পথিকৃৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং সেই পাঠচক্রটি এখনো প্রতি শনিবারে হয়, সবার জন্য উন্মুক্ত। সেটি হচ্ছে চিন্তার ইতিহাস। তো তার যেই একটা গভীর পাঠ রাজনৈতিক ইতিহাস এবং দার্শনিক চিন্তার ক্ষেত্রে আছে, সেই পাঠের আলোকে আমাদের যেই অভূতপূর্ব একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান নিয়ে আমরা আজকে স্যারের সাথে কথা বলবো। স্যার, আজকের অনুষ্ঠানে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে যেটি একটি খুবই সফল গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে এবং যার ফলে আমরা দেখেছি সাবেক যেই সরকার তার প্রধান পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে, এবং সামগ্রিকভাবে সেই সরকারের এক ধরনের পতন হয়েছে এটা ধরে নেওয়া হয়, বলা হয়। কিন্তু যেই অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে সেটিকে কেউ কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন এটি একটি নতুন স্বাধীনতা, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে,
আবার কেউ বলছেন না, এটি একটি গণ অভ্যুত্থান। আপনি যেই পঠন পাঠনের অভিজ্ঞতা, তার আলোকে এটিকে কিভাবে চিহ্নিত করবেন কিংবা কি নাম দিবেন? আবারও ধন্যবাদ লোকমান। আমিও সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে কথাগুলো কিছুটা সেমান্টিকও মনে হতে পারে, কারণ সূক্ষ্ম কিছু তফাৎ থাকলেও আমরা যে কোনো নামকরণ দিয়ে করতে পারি, কিন্তু নামকরণের একটা সুবিধা হচ্ছে ব্র্যান্ডিং করা যায়। হ্যাঁ, যে কোন ঘটনা কিভাবে ব্র্যান্ডেড হবে। হ্যাঁ, কারণ একই নামকরণ দিয়ে তখন অনেক সময় এক ধরনের যেটাকে বলা হয় অস্পষ্টতা তৈরি হয়, যেটি কোন ঘটনাটার কথা বলছি। তো আমি যদি ব্র্যান্ডিংয়ের কথা বলি, বিপ্লব আসলে আমি সাধারণত বলছি সারা পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পেছনে আসলে একটা বিপ্লবী দল বা সংগঠন থাকে এবং তাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা, ক্ষেত্র বিশেষে ম্যানিফেস্টো, এবং তা শুধু নয় যে বিপ্লবের পরে কি কি ভাবে পরিচালিত হবে একটা রাষ্ট্র বা সমাজ, বা যে কোনো বিপ্লবের পরে যে সংগঠনটি পরিবর্তন হলে সেটা কি হয়, এ ধরনের খুব সুস্পষ্ট কিছু পরিকল্পনা সাধারণত থাকে। সেজন্য এই বিপ্লবী সংগঠন দীর্ঘকাল প্রস্তুতি থাকে। তা আমার মনে হয়েছে যে এই ঘটনাটিকে আমরা ওইভাবে বিপ্লব বলি না, যদিও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক নানা প্রতিষ্ঠানের দীর্ঘ সংগ্রাম রয়েছিল, এটার পিছনে একটা অবকাঠামো ছিল, কিন্তু এবং সেখান থেকে একটা মানে যেটা পটভূমি তৈরি ছিল, কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে কিছুটা অর্গানিকভাবে। কারণ এক ধরনের কোটা আন্দোলন, যেটা খানিকটা ইউনিয়নিস্টিক ডিমান্ডের মতো শোনাবে, সেখান থেকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে একটা রাজনৈতিক রূপ নিল, অধিকারের আন্দোলন রাজনৈতিক রূপ নিল। সুতরাং তারপরে যে খুবই পরিকল্পিত কিছু ছিল, যদিও যারা পতিত হয়েছেন বা যারা বিদায়ী হয়েছেন তারা এটাকে বলেছেন অমুকের রন্ধন ছিল, অমুক রূপ ছিল, আগে থেকে পরিকল্পনা ছিল, কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা খুব স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে পরবর্তী ছাত্র জনতার অংশগ্রহণ কিন্তু একটা স্বতঃস্ফূর্ত। সুতরাং আমি এটাকে বিপ্লব না বলে আসলে এক ধরনের অভ্যুত্থান, যেটা ছাত্র জনতার অভ্যুত্থান। মানে বিদ্রোহ আবার আরেকদিন যেমন সেনা বিদ্রোহ, অন্যান্য বিদ্রোহ হয়, কিন্তু বিদ্রোহের চাইতে অভ্যুত্থান শব্দটি আরো দোতনা নিয়ে আসে। ওইটা কু না, এটা কোনো কু না। এটা যদিও কিছু কিছু বিদেশি মানে সংস্থা বা কেউ কেউ এখন এটাকে বলছে এটা কিছুটা কু নেচারের, কিন্তু তা না, আসলে এটা একটা স্বতঃস্ফূর্ত জনতা, ছাত্র জনতার অভ্যুত্থান। কিন্তু আরেকটি যেটা দ্বিতীয় স্বাধীনতা, আমি মনে করি স্বাধীনতা শব্দটার সঙ্গে একটি ভূখণ্ডের জনগণের থেকে, মানে আধিপত্য থেকে, এক ধরনের প্রভুত্ব থেকে আরেকটি ভূখণ্ডের জনগণের এক ধরনের মুক্তি, পৃথক হওয়া, এই একটা দোতনা নিয়ে আসে। তা আমি সেটা আমাদের যে মহান স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কিন্তু আসলে একটি ভূখণ্ডের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি। সুতরাং এটাও একটি মুক্তি, ওটাও একটি মুক্তি, কিন্তু এই মুক্তিতে গণতান্ত্রিক যে আমাদের ন্যায্যতার যে মুক্তি, আর ওই ভূখণ্ড থেকে যে মুক্তি, আমার কাছে মনে হয়েছে এটাকে আমরা ওই দ্বিতীয় স্বাধীনতাও না বলি। হ্যাঁ, আমরা ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান নামে যদি অভিহিত করি, বা 2024 জুলাই অভ্যুত্থান কিছু একটা বলি, জুলাই অভ্যুত্থান বললে সাধারণত এটাকে যদি আমরা বলি, সেটি আমার মনে হয় মানে সবচেয়ে, আমি আগে বলেছি সেমান্টিক নিয়ে বেশি বিতর্ক না করলেও চলে, কিন্তু আমার মনে হয় সেটি সবচেয়ে ব্র্যান্ডিং এর দিক থেকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান, বা জুলাই গণ অভ্যুত্থান যেটা আমি বলি না কেন, কিন্তু ছাত্ররা যেহেতু খুব প্রধান ভূমিকা পালন করেছে, আমি সেই ক্রেডিটটা দেওয়ার জন্য ছাত্র জনতার অভ্যুত্থান বলাটাকে আমি মনে করি সবচেয়ে ভালো শোনাবে। স্যার, এটা যদি আরেকটু ক্লারিফাই করতেন যে কোন কোন উপাদান থাকলে এটাকে আসলে কু, কিংবা কু হচ্ছে একটা বিশেষ, মানে সাধারণত বিশেষ যে শক্তিশালী গোষ্ঠী, যেমন সেনাবাহিনী, সশস্ত্র, তারা একটা আধিপত্যে ছিল, তাদের মধ্যে কিছু অংশ বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা এই মানে বিষয়টি খুব মানে এক ধরনের বিদ্রোহ হিসেবে চিহ্নিত করিনি। হ্যাঁ, এটা সেই রকম না। আসলে এখানে সেনাবাহিনী পরে যদিও যুক্ত হয়েছে, কিন্তু এখানে মূলত যুক্ত হয়েছে কি স্যার, তারা তো আসলে মনে হচ্ছে না, মানে সময়ের সাথে ভূমিকা পালন করেছে, কিন্তু আমি বলবো যে এটা মূলত ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে আমার মনে হয় এই চিহ্নিত করাটাই যুক্তিযুক্ত হবে। স্যার, আর ওই যে ভূখণ্ডগত মুক্তি, এটাকে কি তাহলে আপনি ইমানসিপেশন বা অন্য কোনো শব্দে, মানে এখানে মুক্তির প্রসঙ্গটা বা স্বাধীনতার প্রসঙ্গটা প্রশ্ন আসছে এই কারণে যে এটা আভ্যন্তরীণ একটা গোষ্ঠীর দ্বারা, গোষ্ঠীগত শাসন, যেটা এক ধরনের আমাদের চৈতন্য, যে গণতান্ত্রিক চৈতন্যের জন্য যে স্বাধীনতা এসেছিল, তার বিপরীতে এক ধরনের
একটা শ্রেণীর আধিপত্য এবং সেই শ্রেণীটা কোনো যে খুবই একটা মানে আদর্শ যে খুব চিহ্নিত আদর্শ এক ধরনের নামকরণ, যদিও বাঙালি জাতীয়তাবাদ এবং কিছু কিছু মূল্যবোধকে সৃষ্টি করার জন্য করা হয়েছিল, কিন্তু আমি মনে করি যে এটা এক ধরনের মুক্তি তো বটেই, কারণ গণতান্ত্রিক যে পদ্ধতির জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র বন্দী হয়ে গেছিল, গণতান্ত্রিক পদ্ধতি এক ধরনের খাঁচায় বন্দী হয়ে গেছিল। আমাদের আসলে এখান থেকে যদি বের করতে হয় যে তাহলে কি এদের কোনো মানে দিক নির্দেশনা ছিল না, মানে এই যে অভ্যুত্থানের থেকে কি তাহলে কোনো লক্ষ্য বা কোনো আদর্শ মানে কোনো চৈতন্য বের করা যায়? এটি কি শুধুমাত্র যে বর্তমান যে শাসন ব্যবস্থা বা যে শাসকরা ছিল তাদের থেকে মুক্তির জন্য বা এক ধরনের মানে যেটাকে বলা হয় পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা, কিন্তু আকাঙ্ক্ষাটা কি তা কি ছিল না, এই প্রশ্নটা এসে যায় তখন স্বাভাবিকভাবে। হ্যাঁ, যে কোনো তাদেরকে লক্ষ্য কিছু ছিল না। আমি আগেই বলেছি যে বিপ্লবী দলের যে ধরনের সংগঠিত চিন্তা থাকে, বিপ্লবী দলের মতো ছিল বা সংগঠনের ছিল না, কিন্তু আকস্মিকভাবে খুব ইন্টারেস্টিংলি এটা স্বাধীনতার চেতনার সঙ্গে একসময় মার্চ করে গেল। যতক্ষণ পর্যন্ত এটা ছিল যে চাকরির কোটা আন্দোলন ছিল, ততক্ষণ পর্যন্ত আমি আগেই বলেছি এটা কিছু মানুষের অবশ্যই যে আমার ইউনিয়নিস্টিক এক ধরনের আমার চাকরির সুযোগ চাই, চাকরি অন্যরা নিয়ে নিচ্ছে। কিন্তু যেই মুহূর্তে এটা আবার বৈষম্য বিরোধী শব্দটা এলো, তার মানে কি এর উল্টো দিকে হলো ইকুয়ালিটির স্বপ্ন। এটা কিন্তু যে আমাদের সমান অধিকারের যে বিষয়টা, হ্যাঁ মানে মানুষের মানে যেটাকে বলা হয় সাম্য, যেটা হচ্ছে যখন সেই কি বলে 1776 যখন ইউনাইটেড স্টেটস আমেরিকাতে যে বিপ্লব হচ্ছে, স্বাধীনতার চেতনা গ্রহ করছে, যখন 1779-তে যখন ফরাসি বিপ্লব হচ্ছে, সেইখানের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই তো হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার চিন্তার দিক থেকে, যে মানুষে মানুষে সমান, সব মানে মানুষ সমান, হ্যাঁ সে ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে, নারী পুরুষ সমস্ত নির্বিশেষে সমান। এই যে সমানের চিন্তাটা, ইকুয়ালিটি, বৈষম্য বিরোধ মানে কি, বৈষম্য না থাকা মানে কি, ইকুয়ালিটি সমান থাকা, সাম্য, এই যে ধারণাটা কিন্তু একটা রাজনৈতিক ধারণাতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে গণতন্ত্রের সবচেয়ে মৌলিক কথাটা কিন্তু তাদের মধ্যে থেকে মুখ থেকে চলে আসলো এবং সেটা স্লোগানে রূপান্তরিত হলো, তাই না, এবং প্রধান বিষয়ে রূপান্তরিত হলো, তার মানে চৈতন্য হয়ে গেল। এখানে কিন্তু আরেকটি বিষয় চলে আসলো যে চাইতে গেলাম অধিকার। এই যে অধিকার যখন আসলো, ওই মানে যে সাম্য কথাটা কি দিয়ে প্রকাশিত হয়, প্রকাশিত হয় কিছু মৌলিক অধিকার দিয়ে, যে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা দেশের বা জনগণের কিছু অধিকার রয়েছে। অধিকারগুলো যেমন ভোটের অধিকার রয়েছে, কথা বলার অধিকার, নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে, নিজের সম্পদের মালিকানার অধিকার রয়েছে, বিচার চাওয়ার অধিকার রয়েছে, ন্যায্যতা চাওয়ার অধিকার রয়েছে, যে মৌলিক অধিকার। অন্যান্য যেটা বাকি যেসব ভরণ পোষণ ইত্যাদি অন্যান্য যে জীবনযাপনের অন্যান্য বিষয়ের অধিকারের চেয়ে এগুলো হলো খুবই মৌলিক অধিকার, যে আমাকে কথা বলার, আমার প্রকাশ করার সুযোগ দিতে হবে, আমার ভোটের সুযোগ দিতে হবে, আমার বিচারের সুযোগ দিতে হবে, আমার মানে নিজস্ব মালিকানার সুযোগ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে সুযোগগুলোর কথা যখন অধিকারের কথা আসলো, তাহলে দেখুন দ্বিতীয় বিষয়টা চলে আসলো। তাহলে এটা কিসের, কারা এনেছে? এটা হলো ওই যে বললাম যে যারা বিপ্লবের সূতিকাগার গণতান্ত্রিক বিপ্লব, তার আগে থেকে বহু হাজার বছর ধরে যে চর্চা হতে হতে এক সময় এম্পিরিক্যাল চিন্তা, তার সঙ্গে এথিক্যাল চিন্তা, রেশনাল চিন্তা, হ্যাঁ এগুলো রেশনালিজমের চিন্তা সব যুক্ত হয়ে যখন গণতন্ত্রের ধারণা এসেছে, সেটা কি লিবারালিজমের ধারণা। মানুষের যে ফিলোসফিক্যাল যে ভিত্তি গণতন্ত্রের, সেটা হলো লিবারালিজম। হ্যাঁ, এবং সেই লিবারাল চিন্তার যে ফান্ডামেন্টাল কথাটাই হলো যে সব মানুষ সমান এবং সেখানে বৈষম্য থাকবে না, এবং মানুষের কিছু মৌলিক অধিকার মুখ্য, সেটাকে আর কিছুর বিনিময়ে এক্সচেঞ্জ করা যাবে। আপনি তাহলে স্যার এটাকে এক ধরনের লিবারাল ডেমোক্রেটিক লক্ষ্য এই আন্দোলন থেকে বের করার চেষ্টা? হ্যাঁ, বের করা মানে কি, যদি আমরা মানে অন্তর্নিহিত অনেক কিছুকে খুঁড়ে বের না করে, বরং যেটা সে প্রকাশ্যে যেটা এসেছে, হ্যাঁ আমরা যদি অ্যাজাম্পশন না করে বরং প্রকাশ্যে যায়, দেখা গেছে সে প্রকাশ্য কথাগুলো কি সবচেয়ে বৈষম্য বিরোধী। এখন পর্যন্ত সেই শব্দটাই তো প্রযোজ্য। এখানে কিন্তু অধিকার তার পরপরই চলে এসছে। তাহলে বৈষম্য বিরোধ মানে ইকুয়ালিটি আর অধিকার, এটাই কিন্তু আপনি জানেন লিবারালিজমে বলা আছে যে এর বিনিময়ে আমি কি, ধরা যাক যে আপনার অনেক জিডিপি বাড়িয়ে দিলাম, আপনাকে উন্নয়ন দেশে নিয়ে চলে গেলাম, আপনার
সুখ শান্তিতে সুখের নহরে ভাসিয়ে দিলাম, আপনাকে কোন রকম ক্রাইমবিহীন একটা রাষ্ট্র দিয়ে দিলাম, কিন্তু তার বদলে কি আপনি আপনার ভোটাধিকার ত্যাগ করবেন? নো। আপনি কি আপনার জাস্টিসের অধিকার ত্যাগ করবেন? না। এটাই হচ্ছে লিবারালিজম। লিবারালিজম কিন্তু কখনো এক্সচেঞ্জ করবে না কোনো সুখের বিনিময়ে, কারণ এটা পরবর্তীতে দেখা গেছে যে সুখ দেওয়া হবে বা যে অর্থনৈতিক সমৃদ্ধি দেওয়া এটা সাস্টেনেবল না। সুতরাং আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল যে অধিকার, যেটা আসছে ইকুয়ালিটির কনসেপ্ট থেকে, জাস্টিসের কনসেপ্ট থেকে, হ্যাঁ, ন্যায্য বিচারে। তাহলে দেখুন, আমরা অনেক কিছু খুঁড়ে বের করা চাইতে এটাই হচ্ছে চৈতন্য, এবং এটাই ছিল আমাদের মূল স্বাধীনতারও দাবি, গণতন্ত্রের দাবি। অন্যদের শোষণের আমাদের যেগুলো ছিল বাকি, সেই সবগুলো যেগুলো ইম্পোজ করা হয়েছে পরে অনেক কিছুই, কিন্তু আসলে ছিল সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র। আমি ভোট দিলে আমি যাকে ভোট দেবো সে যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। তো কিসের অধিকার? গণতন্ত্রের অধিকার। এবং প্রত্যেকটা মানুষ যাতে পার্লামেন্টের পদ্ধতিতে ভোট দিতে পারে। আগে যেটা ভোটাধিকার সীমিত করা ছিল আইয়ুব খানের আমলে, সেগুলোকে মানে তার বিরুদ্ধে করেই তো, সংগ্রাম করেই তো আসলে সেটা এসেছে স্বাধীনতা। এবং সেটা আমাদের কিন্তু এই ৫৩ বছরে নানানভাবে বঞ্চিত হয়েছি আমরা, হ্যাঁ, নানান, কেউ কম কেউ বেশি, কিন্তু এই গত কিছু বছরে আমরা এটা খুব চরম পর্যায়ে চলে গেছিল, যেখানে আসলে সত্যি বলতে কি এই অধিকারগুলো অত্যন্ত সংকুচিত হতে হতে প্রায় শূন্যের দিকে যাচ্ছিল। তাহলে এই জায়গাটিতে যখন এই আন্দোলনটা এসছে, তাহলে আমরা আসলে খুব পরিষ্কারভাবে এটা হচ্ছে লিবারালিজমের লিবারাল একটা সোসাইটির সম্পর্ক এবং গণতন্ত্রের সম্পর্ক। এবং এই লিবারালিজমের ফিলোসফিতে কেউ এক্সট্রিম রাইট থাকতে পারে, কেউ লেফট থাকতে পারে, সেন্টার রাইট থাকতে পারে, সেন্টার লেফট থাকতে পারে, শুধুমাত্র তাদের একটা জায়গায় আসতে হবে। তারা বলতে পারবে না, হ্যাঁ, যে এই মানুষ বা এই গোষ্ঠী বা এই ধর্ম বা এই বর্ণ বা এই জাতিগোষ্ঠী কম বেশি হতে পারে, এটা বলতে পারবে না রাষ্ট্র। হ্যাঁ, বৈষম্য করতে পারবে না রাষ্ট্র। কোনো আন্ডার প্রিভিলেজকে কি মানে সুযোগ দিবে? এটা মানে আমাদের সংবিধানের সেই প্রভিশন ছিল, লিবারালিজমের ছিল, যে আছে যে হ্যাঁ, ওটা আপনি জানেন যে অধ্যাপক অমর্ত্য সেন এবং তার গুরু জন রাউলের, হ্যাঁ, স্বপ্ন দিয়ে মানে কিভাবে বঞ্চিত শ্রেণীকে আপগ্রেড করা যায় তার নানান তত্ত্ব রয়েছে। আবার সমাজতান্ত্রিক চিন্তা থেকেও এটা আসতে পারে কিছুটা, যে সামাজিক ন্যায় বিচারের। কিন্তু গণতন্ত্রের ফান্ডামেন্টাল কথা হচ্ছে, বা লিবারালিজম যেটা তার ফিলোসফি, যে ইকুয়ালিটির কোনো বিকল্প করা যাবে না। কতগুলো অধিকার রয়েছে সেটা কোনো মতেই এক্সচেঞ্জ করা যাবে না অন্য কিছুর সঙ্গে। এবং এখানের ক্ষেত্রে এখানে এই আন্দোলনে দেখুন, এমনকি সমন্বয়কদের মধ্যেও কেউ রাইট, সেন্টার রাইট রয়েছে, কেউ লেফট রয়েছে, কেউ মিডল রয়েছে, এতে কিছু যায় আসে না। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এইভাবেই কিন্তু হয়ে ওঠে যে নানান মতপথ, কিন্তু ওই বিষয়ে আমরা একমত। এই ঐক্যমতটা, যেটা অনেক রাজনৈতিক দলরা অনেকদিন করতে পারে নাই, এই অভ্যুত্থানের এটা কিন্তু খুব বড় কন্ট্রিবিউশন, যেখানে নানান মতপথের মানুষ একটা জায়গায় মিলিত হয়েছে। এবং যে মিলিতটা কোথায়? আজ থেকে বহু শতক বছর আগের, আরো শত বছর আগের চর্চার মাধ্যমে আস্তে আস্তে মানুষ শিখেছে যে সবচেয়ে ভালো ব্যবস্থা বোধহয় এটা। থ্যাংক ইউ স্যার, অনেক ডিটেইল উত্তর দিলেন। আমরা তাহলে আপনার কাছ থেকে যেটা পেলাম, যে আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে, আন্দোলনের মধ্য থেকে একটা লক্ষ্য আমরা বের করতে পারছি যে আসলে এটা ডেমোক্রেটিক বা লিবারেল মুক্তির একটা আকাঙ্ক্ষা এই আন্দোলনের মধ্যে আছে। তো এখন যদি আইডিওলজির অনেকে একত্রিত হয়েছে, কেউ যদি চায় এই অভ্যুত্থানের পরে যে কোনো একটা আইডিওলজিতে রাষ্ট্রীয় কাঠামো গঠন করবে বা ওইদিকে নিয়ে যেতে চায়, যে বিভিন্ন উপাদান আছে, সেই ক্ষেত্রে কি করণীয়? বা আসলে সত্যি বলতে কি, এই জায়গাগুলোতে মানে দর্শনগতভাবে আগে স্পষ্ট হতে হবে। কেউ যদি বলে যে আমি একটা ভাবাদর্শ ভিত্তিক সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, ভাবাদর্শ ভিত্তিক ইডিওলজি, বিশেষ ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র কখনো গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা হচ্ছে বেসিক কথা। ভাবাদর্শ মধ্যে একটা অন্তর্নিহিত কথা রয়েছে যে আমার ভাবাদর্শটা ভালো, আমার ভাবাদর্শের দীক্ষিতরা একটু উন্নত, অন্য ভাবাদর্শের যারা তারা আমার চেয়ে একটু কম। সমানাধিকারের বিষয়ে কিন্তু এখানে প্রশ্ন আসে। তা আপনি বলতে পারেন গণতন্ত্র তো একটি ভাবাদর্শ কিনা? হ্যাঁ, গণতন্ত্র ভাবাদর্শের সমাহার, কিন্তু ওই ভাবাদর্শের সঙ্গে একই প্লেনে না। কারণ সে বলতেছে যে কোনো ভাবাদর্শ ছোট না, কোনো ভাবাদর্শ বড় না, ওটা ব্যক্তিগত বিষয়। সে যেটা ভালো মনে করে সে সেটা পালন করবে। আমার এখানে রাষ্ট্রীয় বিষয়ে
ভাবাদর্শের ভিত্তিতে কোনো আমি পার্থক্য করব না, কে কোন ভাবাদর্শে বিলং করে। তাহলে এই যে গণতন্ত্র, এটা খুবই ছোট্ট করে একটা কথা বলে, অল হিউম্যান বিংস আর ইকুয়াল, ইচ ইন্ডিভিজুয়ালস ইজ ইকুয়াল, হ্যাঁ, ইন এ সোসাইটি। এই যে রাষ্ট্র গঠনের মূলনীতি এবং তার অধিকার সমান, এই কথাটা আর কোনো ভাবাদর্শে নাই। হ্যাঁ, ভাবাদর্শগুলো হয় একটা শ্রেণী অথবা একটা গ্রুপ অথবা একটা বিশ্বাসী, মানে কারো না কারো একটা সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি করে। তাহলে যারা বলবে যে আমি এই পদ্ধতিতে এসেছি, যদি বলে যে আমার ভাবাদর্শে আমি এটাকে মনে করি ভালো, সে বলার অধিকার রয়েছে। ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রমোট করার অধিকার তার রয়েছে। সেটা হয় ইসলামী হোক, আর কমিউনিজমে হোক, আর জাতীয়তাবাদী হোক, নানান ভাবাদর্শ হতে পারে। হ্যাঁ, নানান ধরনের ধর্মীয় ভিত্তিক ভাবাদর্শ, কিছু যায় আসে না। হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সে প্রকাশ করতে পারে। কিন্তু যদি সে মানে অ্যাট দ্য এন্ড সে যদি ইলেকশনে অংশ নেয়, ফ্রি ইলেকশন, যেখানে মানুষ আবার মানে পছন্দ করতে পারছে, মানুষ তার অধিকারটা প্রয়োগ করতেছে, ভোটাধিকার ঠিকভাবে সঠিকভাবে, প্রশাসন বা কোনো রাষ্ট্র তাকে বা কোনো কেউ তাকে বঞ্চিত করছে না তার অধিকার থেকে। বঞ্চিত হলে সে বিচার ব্যবস্থার কাছে যেতে পারছে। ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্র, কারণ যদি ধরা যাক যে আপনি দেখলেন কিছুদিন আগে ফ্রান্সে এক্সট্রিম রাইটিস্টরা এসে গেছিল প্রায়, তাই না? কিন্তু তারপরে আবার পেরে উঠলো না। কেন পারলো না? কারণ হলো আবার যারা অন্য মত পথে, যারা লিবারাল, তারা অনেক লড়াই করে। আমরা সুইডেনে দেখছি আপ ডাউন অনেক করেছে। আমরা অন্যান্য রাষ্ট্রেও কিন্তু এটা আপ ডাউন করেছে। এই যে দেখা যাবে আমেরিকান স্টেটে ট্রাম্প হয়তো এক্সট্রিম মানে অ্যান্টি অ্যাবর্শন, মানে মেয়েদের জন্য কত মানে একটা ডিসক্রিমিনেটরি কথা, কিন্তু তারপরেও কিন্তু তারা এই ভাবাদর্শ প্রচার করছে, তাই না? অ্যান্টি ইমিগ্রেন্ট ভাবাদর্শ প্রচার করছে। কিন্তু জনগণ পছন্দ করবে, জনগণ একবার তাকে দিবে, আরেকজনকে দিবে, আরেকটা পথকে দিবে। তারা 4-5 বছর বা যে ধরনের কনস্টিটিউশন ডিমান্ড করবে বা বলবে, সেই সময় পর্যন্ত তারা ওর ভিত্তিতে কতগুলো আইন কানুনের জন্য বলবে। কিন্তু গণতন্ত্রের রাষ্ট্রের ব্রেক রয়েছে, যে তাই বলে উনি যদি ভোটাধিকার বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে আবার কিছু করতে চায়, তাহলে তাকে আসলে একটা বিপ্লব সংগঠিত করতে হবে। ওটা ইরানের বিপ্লব করতে পারে, ওটা কোনো রুশ বিপ্লব হতে পারে, ওটা আফগানিস্তানের বিপ্লব হতে পারে। ওটা গণতান্ত্রিক পদ্ধতিতে আসার কোনো পদ্ধতি নাই। এটা বিপ্লব সবসময় হচ্ছে যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন বা এক্সিস্টিং যে প্রসেস, গণতান্ত্রিক প্রসেসকে সম্পূর্ণরূপে হ্যাঁ মানে পরিবর্তিত করে আসলে বিপ্লবটা সংগঠিত হয়, তার আদর্শ ভিত্তিক, তার ভাবাদর্শ ভিত্তিক। তো তাহলে ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটা সম্পর্কে হাজার হাজার বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে এখনো আছে ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র। কিন্তু যদি আমরা ইতিহাস পর্যালোচনা, হ্যাঁ ওখানে হয়তো একটা খুবই শান্তি মনে হতে পারে, অর্থনৈতিক অগ্রগতি আপাত মনে হতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড জগতের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ রাষ্ট্র, অধিকাংশ গণতন্ত্রের পক্ষেই রয়েছে। গণতন্ত্রের নানান ধরন রয়েছে। কেউ হয়তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, কারো ভোটের পদ্ধতি ডিটেলে ডিফার করতে পারে। কিন্তু আমাদের অভিজ্ঞতা, ইতিহাসের অভিজ্ঞতা বলছে যে সিংহভাগ রাষ্ট্র গণতন্ত্রের জন্যই কিন্তু বলে, গণতন্ত্রের লড়াই করে। এখন যদি কেউ বলে না আমরা পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের মধ্যে মুক্তি চাই না, আমি চাই কোনো ভাবাদর্শ ভিত্তিক, সেটা সে প্রচার করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই দল বা পার্টি মানে ফ্রি ফেয়ার ইলেকশনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে গেলে যে পরিবর্তনের জন্য যে মানে কাঠামো, যে ধরনের সংখ্যাধিক্য, যে ধরনের গণতান্ত্রিক সিস্টেমে যে চেঞ্জের যে ওইটা আসলে সাধারণত দেখা যায় যে কোনো ভাবাদর্শ ভিত্তিক পরিবর্তন এইভাবে হয় না। ভাবাদর্শ ভিত্তিক পরিবর্তন যদি ইডিওলজিক্যাল স্টেট হতে হয়, তাকে বিপ্লব দিয়েই হতে হয়েছে। কখনো মানুষের খুব কমই আছে যে গণতান্ত্রিক নাই বলতে গেলে উদাহরণ, যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি ওই ভাবাদর্শ যতক্ষণ পর্যন্ত, এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে যে ভাবাদর্শ ভিত্তিক কতগুলো আইন কানুনের কিছু কিছু পরিবর্তন যদি গণতান্ত্রিক রাষ্ট্রে বেশি করতে যায়, তখন যদি আবার সেই নাগরিক কিন্তু মূল যে আমার অধিকার ক্ষুণ্ণ হলো কিনা ওইটা করতে গিয়ে সে কিন্তু ওই প্রশ্ন করতে পারে যে আমার মৌলিক অধিকারের সঙ্গে কন্ট্রাডিক্টরি, তাহলে কি হবে? লেখাই আছে যে আমার মৌলিক অধিকারের সঙ্গে যদি কন্ট্রাডিক্টরি কোনো ল পাস করতে যায়, ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আপনি জানেন সেটা আইন, যে ব্রেকটা কোথায়? ব্রেকটা হচ্ছে যে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল যে রাইটসগুলো রয়েছে, তার বিরোধী কোনো ল যদি পার্লামেন্টও পাস করে, এবং সেটা যদি বিরোধী কেনা, সেটা আবার সুপ্রিম কোর্ট যদি বা জাজমেন্ট যারা রয়েছে, বিচার বিভাগ যদি
আলাদা স্বাধীনভাবে ব্যাখ্যা দিতে পারে, তাহলে কিন্তু এটা আলাদাভাবে নিতে পারে। আমাদের ঝামেলা কি ছিল? আমাদের বিচার বিভাগও স্বাধীন ছিল না, আর আমাদের এই যে ফান্ডামেন্টাল কনস্টিটিউশনের সঙ্গে কন্ট্রাডিক্টরি বহু ল পাশ হয়ে গেছে, এটা নিয়ে কেউ মানে প্রশ্ন করে উত্তর হয়নি। কাজেই ভাবাদর্শ ভিত্তিক যদি কোনো রাষ্ট্র গড়তে হয় আজকালকার যুগে, তাকে কিন্তু তাহলে সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে করা, তাহলে তারা করছে তো, মানে বিভিন্ন দেশেই তো এই ধরনের আন্দোলন রয়েছে। কিন্তু সিংহভাগ দেশ যারা মানে সাস্টেনেবল উন্নতিতে রয়েছে, একদম মানে ধরা যাক উত্তর কোরিয়া অনেক ভালো একটা ভাবাদর্শের কাজ, কিন্তু এখন যদি বলা হয় যে ওখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে কিনা, প্রশ্ন আসবেই। গণতন্ত্রের জন্য কি স্যার একটা বিপ্লব হতে পারে? গণতন্ত্রেই যে হলো, গণতন্ত্রের জন্য গণঅভ্যুত্থান যেটা হলো, গণতন্ত্রের জন্য তো বিপ্লব তো হয়েছে। হ্যাঁ, যদি কোনো ইডিওলজিক্যাল স্টেটের এগেনস্টে বিদ্রোহ করে, যেমন সোভিয়েত ইউনিয়নের যে বিদ্রোহগুলো, সেগুলো তো ডেমোক্রেসির রিপ্লেস করেছে সেগুলোকে, সেই রাষ্ট্রগুলো তো ডেমোক্রেটিক হয়েছে। সুতরাং ডেমোক্রেসির জন্য বিদ্রোহ হতে হবে, যদি ইডিওলজি থেকে আসতে হয়। আবার ডেমোক্রেসি থেকে ইডিওলজিতে সুইচ করতে গেলেও কোনো না কোনো বিপ্লব থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনি ডেমোক্রেসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচনকে? মানে এটা একটা পয়েন্ট, হ্যাঁ, ভোটাধিকার একটা খুব বড় পয়েন্ট, কিন্তু এটাই একমাত্র না, এটা একমাত্র হতেই পারে না। অধিকারের প্রশ্নে আমার একটা হলো ভোট দেওয়ার, কিন্তু রাইট টু এক্সপ্রেস যদি না থাকে, আপনি মানে ভোটাধিকার থাকলেও কিন্তু মানে আপনার বাকি বিষয়গুলোকে সমাজে প্রচারের জন্য মিডিয়া ফ্রি থাকলো না, কথা বলার অধিকার থাকলো না, তাহলে পরবর্তীতে যে 4-5 বছরে আপনি আর কথাই বলতে পারলেন না, তাহলে হবে না। তার সাথে হলো যে অন্যায় দেখলে বিচারে গিয়ে আপনি যদি তার কাছে আশ্রয় না নিতে পারেন, তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, তারপরে আপনার অন্যান্য কতগুলো মৌলিক অধিকারের, বিশেষ করে সম্পদের অধিকার ইত্যাদি অনেকগুলো অধিকারকে প্রোটেক্ট করতে হবে। মেজরিটির স্বৈরাচারী যেটা, সেটা যাতে ঠেকানো যায়। তো মেজরিটির স্বৈরাচারী ঠেকানোটা হলো যে মেজরিটিও যদি সংবিধানের পরিপন্থী কোনো মানে মৌলিক অধিকারের ক্ষুণ্ণ করে, তাহলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল যে এগ্রিমেন্ট আমাদের, হ্যাঁ, ওইটা তাহলে আর গণতন্ত্র থাকবে, সেখানে তাহলে সে আরেকটা ইডিওলজি বলবে। হ্যাঁ, ওইটা একটা ইডিওলজি আমাদের এসেছিল বাকশালের সময়, ধরনের একটা চেঞ্জের জন্য বলেছিল, তাহলে ওটা অ্যাকচুয়ালি সাংবিধানিক উপায় হয়নি। ওটা যদি একটা বিপ্লব দিয়ে বলে যে আমি একটা বিপ্লব করলাম, তাহলে ওখানে আসলে একটা শ্রেণী আর একটা শ্রেণীর উপর প্রভুত্ব তৈরি করবে, তার যে ডেমোক্রেসির বেসিক ইকুয়ালিটি সেটা ভায়োলেট করে, এটা এই জন্য মেজরিটারিয়ানিজম না, ওটা তখন আর গণতন্ত্র না বলে বলতে হবে ওটা আরেকটা রাষ্ট্র। আমি গণতন্ত্রের এইটাই সবচেয়ে মানে বিপজ্জনক। গণতন্ত্রের লেবাসে যখন, হ্যাঁ, গণতন্ত্রের লেবাসে যখন মানে পরিষ্কার ইডিওলজিক্যাল স্টেট, ডেমোক্রেসি ইজ সার্টেনলি কি এরকম বলা যাবে যে ডেমোক্রেসি আসলে একটা মানে আমি লিবারালিজম, এটা ইডিওলজি হইতে পারে, ইডিওলজি হইলে এটা বাদ, বাট ডেমোক্রেসি ইজ এটা লিবারালিজমের একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে, মানে যে আমরা লিবারালিজম বলছি। এখন ডেমোক্রেসি, লিমিটেড ডেমোক্রেসি তো কমিউনিস্ট রাষ্ট্র রয়েছে, রেভলিউশন তো আফগানিস্তান তালেবানদের রয়েছে, হয়তো নিজেদের মধ্যে হ্যাঁ সিনিয়রিটি নির্বাচন দিয়ে পদ্ধতি রয়েছে, কিন্তু ডেমোক্রেসির লিবারালিজমের যেটা আমাদের অনেক ধারাবাহিক চর্চার মধ্যে দিয়ে যেটা এসছে, সেই ক্ষেত্রে কখনোই আমরা বলতে পারবো না যে ইডিওলজিকে প্রাধান্য দিয়ে ডেমোক্রেসি কখনো মানে হতে পারে না। অল ইডিওলজি মাস্ট গেট ইকুয়াল ট্রিটমেন্ট। তাহলে স্যার এই আলোচনায় যে মেজরিটেরিয়ানিজম আবার এটা কখন ইডিওলজি বেসড হয়ে যাচ্ছে, ডেমোক্রেসির বেসিক প্রিন্সিপাল ভায়োলেট করছে, তাহলে এই প্রিন্সিপালগুলোর ভিত্তিতে আপনি বিগত যে গভর্নমেন্ট ছিল, অন্তত 2014 সালে আমরা দেখছি যে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তার আগে 2011 সালে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, 2018 সালে লাইলাতুল ইলেকশন লোকেরা বলছে যে রাতে ভোট দিয়ে ফেলেছে, 2024 এসে একটা ডামি প্রার্থী অ্যারেঞ্জ করে এক ধরনের ইলেকশন করেছে। অন্তত দুইটা ইলেকশন, 18 এবং 24 ইলেকশন তো খুবই প্রশ্নবিদ্ধ, 14টা একবারে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন ছিল না, এক ধরনের বিনা ভোটের নির্বাচন। এইগুলোর আলোকে আর অন্য কোনো প্রবণতা দেখে আপনার কি ওইটার কোনো মূল্যায়ন আছে ডেমোক্রেসি? হ্যাঁ, মানে ঘটনার এই বিষয়গুলো নিয়ে তো প্রচুর আলোচনা, এই যে ফ্রড ভোট ইত্যাদি। আমি ওই আলোচনার চাইতে এটাকে যদি আমি আমার ফিলোসফিক্যাল, এথিক্যাল, পলিটিক্যাল এথিক্সের দিক থেকে দেখি, তো এটা খুবই দুঃখজনক একটা অবস্থা ছিল আমাদের। হ্যাঁ, মানে হয়েছে কি, দেখুন, আদর্শ ভিত্তিক রাষ্ট্র মানে ইডিওলজি বেসড স্টেট, সেটা ইসলামী হোক, কমিউনিজম হোক, হিন্দু স্টেট হোক, হোয়াট এভার ইজ, জাইনিজম,
এগুলোকে চিহ্নিত করার স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ এটা এটা আদর্শ ফলো করছে এবং তার একটা নিজস্ব ভিত্তি আছে। কিন্তু যখন লেবাসে, হ্যাঁ আদর্শের গণতন্ত্রের লেবাসে যখন কেউ আদর্শ করার চেষ্টা করে তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর যদি আদর্শটাও যদি ওয়েল ডিফাইন্ড না থাকে তাহলেও কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ, যে আমি এখন বলছি জাতীয়তাবাদের আদর্শ, হ্যাঁ, কিন্তু জাতীয়তাবাদের আদর্শের সঙ্গে আবার আমি ধর্মনিরপেক্ষতার আদর্শ মানে কে মেলানোর চেষ্টা করছি, আবার গণতন্ত্র মেলানোর চেষ্টা, আবার তার সঙ্গে সমাজতন্ত্র মেলানোর চেষ্টা করছি, মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দিয়ে একটা খিচুড়ি রান্নার চেষ্টা করছি। কারণ এগুলো আসলে আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা আদর্শের নিজস্ব কিছু বিষয় রয়েছে এবং গণতন্ত্র আসলে এইভাবে যখন বলা হয় তো গণতন্ত্র এগুলোকে সবগুলোকেই আসলে অ্যাকোমোডেট করে। এই জন্য এইটা আলাদা করে বলতে গেলেই সমস্যা হয়ে যায়। তো এখানে বড় বিষয় হচ্ছে যে বিগত সরকারের যে পরিষ্কার আদর্শগুলো ছিল না, আদর্শটা আলটিমেটলি এসেছিল আসলে ব্যক্তি যা বলে, ব্যক্তি যা করে। হ্যাঁ, মানে যদি একটা ন্যাশনালিস্টিক রাষ্ট্র ওটাকে আদর্শ, কিন্তু ন্যাশনালিজম আছে একটা এথিক্যাল বা কালচারাল থট, পলিটিক্যাল থট হিসেবে ওটাকে যদি আনতে হয় তাহলে তার সাথে ন্যাশনালিস্টিক স্টেট কি কমিউনিস্টিক পদ্ধতি ফলো করবে না, ইসলামিক পদ্ধতি ফলো করবে না, হিন্দু পদ্ধতি ফলো করবে না, কি অন্য কোনো কি যেটাকে বলা হয় রাজনৈতিক পদ্ধতি ফলো করবে। কারণ ন্যাশনালিজম ইটসেলফ এটা হচ্ছে ওই ন্যাশনাল জনগোষ্ঠী কি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা, ন্যাশনালিজম ইটসেলফ দিবে না, ওটা দিবে একটা কালচারাল ভ্যালু, ওটা একটা সোশ্যাল মানে কি বলবো এথিক্যাল রাষ্ট্র কাঠামোর প্রিন্সিপাল না। সুতরাং ওটা দিয়ে ওনারা তখন যদি ওটা থাকলে পাশে তাও যাই হতো যে ডেমোক্রেসি ফলো করছে, কিন্তু আমি বলবো যে এটা আসলে আলটিমেটলি এটা মোনার্কি সিস্টেমে চলে গেছিল। হ্যাঁ, এটা আসলে ঠিক কোনো কিছুই ফলো করছিল না। হ্যাঁ, মানে এই পদ্ধতিটা এক ধরনের একটা টোটালিটারিয়ান, যেটা একনায়কত্ব বলি, সেই একনায়কত্ব এক ধরনের মানে পারিবারিক যখন হয় যেটা মোনার্কির দিকে চলে যায়। হ্যাঁ, এই বিষয়গুলোর মধ্যে চলে গেছিল। হ্যাঁ, সেটি হচ্ছে দুঃখের বিষয়। তো আমরা যে আলটিমেটলি যদি একটা স্টেট ডেমোক্রেটিক হয়, হ্যাঁ, বা গণতন্ত্র, তার নানান শেড থাকবে। ওই যে বললাম মানে রাইট থেকে লেফটের মধ্যে মিডল থেকে নানান শেড থাকে, নানান ধরনের প্রকোপ ইয়ে থাকে। তার মধ্যে ওই যে বললাম যে ইডিওলজিকে মানে কোন জায়গায় আমি রাখবো, কতটুকু একটা রাষ্ট্র ডিল করবে, এটা খুব ভাইটাল বিষয়। হ্যাঁ, কারণ তার সাথে যদি গণতন্ত্রের কনফ্লিক্ট হয়, মৌলিক অধিকারের বিষয়টি আপার এন্ডে থাকতে হবে, ইকুয়ালিটির বিষয় আপার এন্ডে থাকতে হবে, আপনার ওইটাকে কম্প্রোমাইজ করার, তাহলে ওটা গণতান্ত্রিক স্টেট থাকবে না, তাহলে ওই ইডিওলজি আগেরটা কিছুই ছিল না। মানে আমরা কোনো ডেফিনিশনের মধ্যে পড়ে না, একটাই ডেফিনিশন পড়ে মানে অটোক্রেসি। হ্যাঁ, বা এটাকে বলা হয় যে নামে ডাকেন, কেউ বলবে পরিবারতন্ত্র, কেউ বলবে ফ্যাসিজম হচ্ছে যখন এটা দিয়ে অত্যাচার আমি শুরু করে দিই। হ্যাঁ, যারা বিপ্লব মানে যারা এর বিরুদ্ধে কথা বলে তাদেরকে দমনের জন্য, দমন প্রেরণের জন্য যখন আমি অত্যন্ত মানে ব্যবস্থা, কঠোর ব্যবস্থাগুলো এবং অন্যায় ব্যবস্থাগুলো প্রবর্তন করে, এটা ফ্যাসিজমে রূপান্তরিত। এগুলো তো আসলে শেড অফ ডিফারেন্ট, হ্যাঁ, মানে কি বলে আসলে অটোক্রেসির নানান শেডে চলে যায়। তো ফিলসফিক্যালি বিষয়টা খুব স্পষ্ট যে আপনি আইদার একটা স্টেট আপনি ডিক্লেয়ার্ড মানে ইডিওলজি, আমি আফগানিস্তান আমি মানি বা না মানি, একটা ডিক্লেয়ার্ড ইডিওলজি, আমি তার ভালো মন্দ জাজ করতে হবে। কিন্তু যখন ইডিওলজি ওর বলতেছি একবার আমার এই অমুকবাদ ইজম, মুজিববাদ বা অমুকবাদ, তো বাদটার ডিফাইন করতে হবে, বাদটার তাহলে ডিটেল কি আসলে। হ্যাঁ, ডিটেল বলতে আমি একবার গণতন্ত্রে এত নিলাম, ওখান থেকে এতটুকু নিলাম, ওখান থেকে এতটুকু নিলাম, নিয়ে একটা বানালাম, কিন্তু বানালে তো হোল প্ল্যানটা কি, তার ওটার কোনো আলাদা ডেফিনিশন। যেমন আমি যখন কমিউনিজম, তখন বুঝবো যে আমি এটার মানেটা কি, হ্যাঁ, বা সোশ্যালিস্টিক একটা ইকোনমির রাজনৈতিক চিন্তার মানেটা বুঝবো, মানে কে রাষ্ট্র শাসন করবে, কার আধিপত্য থাকবে, এটা পরিষ্কার বোঝা যায়। ডিক্লেয়ার্ড ইডিওলজি মানে একটা ইসলামিক রাষ্ট্রের ডিক্লেয়ার্ড ইডিওলজি, আমি মানি বা না মানি, এগ্রি করি বা না করি, এটা আমি বুঝি যে আমি কি চাই ওরা। কিন্তু যখন এই ধরনের হয় যে গণতন্ত্র বললাম কিন্তু আসলে তার ফান্ডামেন্টাল প্রিন্সিপালের সঙ্গে কন্ট্রাডিক্টরি, বহু আইন পাস করে ফেললাম, মানে বাস্তবায়ন করলাম, বাকস্বাধীন হরণ করলাম, আবার আমরা সমালোচনা করে থাকলাম, আর বিচারের কাছে যাওয়ার অধিকার থাকলো না, তাহলে এগুলো হ্যাঁ, তখন এগুলোর আসলে কোনো সংজ্ঞায় পড়ে না। হ্যাঁ, একটাই পড়ে, ডেসপট।